অবস্থা এখন? আছে ভালোই বাবা। বাবা আমি তো সবসময় বাসায় থাকি না, প্রায় সময় অফিসে থাকি। জোনাই কি তোমার ঠিক মতো খেয়াল রাখে তো? বাজান বৌমা আমার খুব খেয়াল রাখে। আচ্ছা। তো বাবা ওই যে আমি তো ওই যে ব্যবসার কাজে খুলনার অফিসে যাবো 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ তো বাসায় থাকবো না। তোমার যখন যেটা লাগে, যেটা দরকার লাগে, আর জোনাকিরে বইলো তোমার সব হেল্প করবো, উপকার করবো। আচ্ছা বলবি করে দিবে। আচ্ছা বৌমা আমার খুব খেয়াল রাখে। আর তুমি টেনশন করো না বাবা, হ্যাঁ? আর যখন যেটা লাগে, আমার দরকার লাগে আমার ফোন দিও, আমি এবারে ফোনে বলে দিব, হ্যাঁ? আচ্ছা বাবা। আর শুনো, বাবার যত্ন করিও ঠিক মতো, ঠিক আছে? ঠিক আছে, ওই নিয়ে তোমার কোনো টেনশন করতে হইব না। তুমি ঠিক মতো যে পৌঁছে কল দিও, আমি বাবার খেয়াল রাখবো। আচ্ছা, আর তোমার যেটা লাগে ওই যে আমার বলে দিও ফোনে, আমি দিয়ে দিব, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা তাহলে বাবা আমি যাই। আচ্ছা বাবা, ভালো মতন যাইস বাবা। আচ্ছা বাবা। যাও। ঠিক আছে, যাও। বাবা আপনি থাকেন, আমি আপনার জন্য তেল গরম করে নিয়ে আসতেছি, মালিশ করে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা যাও। ঠিক আছে বাবা। আব্বা আসবো? আসো। আব্বা তেল নিয়ে আসছিলাম। আপনি একটু সোজা হন। হয়েছে। আব্বা আগের থেকে কি আপনার শরীরটা ভালো লাগতেছে? বৌমা ভালো লাগতেছে, মজা পাইতেছি। আব্বা আপনার ব্যথাটা কমছে? বৌমা একটু ব্যথাটা ভালো মতনই কমছে, মজা লাগতেছে। ভালো করে দাও বৌমা। আব্বা দুপুরে কি দিয়া ভাত খাবেন একটু কইেন, আমি রান্না করে দিই। মনে ওই রুটি আর দুধ দিলেই হবে, আমি তো বলতে বেশি কিছু খাইতে পারি না, অসুবিধা। এই আজকে দুপুর টাইমে আপনি রুটি আর দুধ খাবেন? মন চাইছে রুটি আর দুধই খাবো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আপনার পার্টি পেয়ে গিয়ে দিতেছি গো। তোমার আজকাল না খুব সুন্দর লাগতেছে বৌমা। আব্বাই যে কি বলেন না, অনেকদিন দেখছি তো ভালো লাগে না, আজকাল না খুব ভালো লাগতেছে। কত ভালো লাগতেছে আজকে বৌমা। একটু ভালো করে দাও বৌমা। ও বৌমা খুব মজা পাইতেছি। বৌমা আজকে কি তেল দিতেছ? আব্বা প্রতিদিন তো হচ্ছে আপনার সরিষার তেল দিই, আর আজকে এই দেখেন অলিভ অয়েল তেল দিতেছে, এর জন্য হয়তো আপনার একটু আরাম লাগতেছে। বৌমা অলিভ অয়েল তেল না খুব আরাম পাইতেছি। এত সুন্দর তেলটা আগে দিলে আরো আরাম পাইতাম বৌমা। আজকে না খুব আরাম পাইতেছি বৌমা, মনটা বইরা গেছে বৌমা, শান্তি লাগতেছে। একটু জোরে জোরে দাও, আটটু উপরে দাও বৌমা, আটটু উপরে দাও। আটটু উপরে দিলে ভালো লাগতেছে। একটু উঠাও না আটটা বৌমা। বৌমা এই এই জায়গায় একটু দাও। আমার না অর্ধেক
আব্বা, আপনি টেনশন করেন না, আপনি আর কয়দিন সেবা পাইলে এমনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তার তো বলছেই ঠিক মতো আপনার সেবা করতে, তাহলে আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে বৌমা, তোমার সেবায় আমি সুস্থ হয়ে যাব। তুমি এই সেবাটা যদি আমার আগে করতা, আমি আরো আগে সুস্থ হয়ে যেতাম বৌমা। আব্বা, আপনার ছেলে আমারে যতদিন ধরে আপনার এই বাড়িতে নিয়ে আসছে, আমি তো ততদিন ধরে আপনার সেবা করতেছি। আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, ডাক্তার তো বলছে, টেনশন করেন না। ঠিক আছে বৌমা, তুমি প্রত্যেক দিন আমারে এইভাবে সেবা করবে, হ্যাঁ? ঠিক আছে আব্বা, আপনি ঘুমান, আমি টিপা দিতেছি। আব্বা, যদি একটু ঘুরতাম তাহলে কোমরটাও টিপা দিতাম। না বৌমা, কবরটা দিতে হবে না, তুমি আমার একটু বুকটা একটু মালিশ করে দাও, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি দিতেছি, আপনি ঘুমান। ও, আর আপনি যে কাশিটা, এটা মনে হয় আজকে কইবা যাবো গা, যে মালিশ করতেছ বৌমা, ভালো লাগতেছে। ঠিক আছে আব্বা, আপনি ঘুমাসেন। বাবা, এগুলো কি দেখে? ছি 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 ছি। ধ্যাৎ, বাবার মোবাইল ধরাটাই মা ঠিক হয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আব্বা, আচ্ছা, এই যে তেল নিয়েছি, আজকে কই মালিশ করা লাগবে একটু বলেন আমারে। এই পার থেকে এদিকে একটু দাও, এই যে নরম নরম লাগে না, ওই জায়গাটা একটু দিও, আচ্ছা ঠিক আছে। ওই জায়গাটা গেলে একটু আরাম পাই। ওমা, একটা কথা বই, হ্যাঁ আব্বা বলেন। আজকে টিপাটা তো খুব সুন্দর লাগতেছে। কি যে বলেন আব্বা? ছি 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 ছি। ছি আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ফোনে এগুলা কি দেখতেছেন? ও বৌমা, ওই একটু ফোনের মতন চলুক, তুমি একটু মজা করে টিপা দাও, তাই আমি মজা পাইতেছি। আব্বা, তারপরও আমি ইদানিং দেখি আপনার ফোনের মধ্যে ওই সমস্ত জিনিস দেখেন। বৌমা, ওইটা না দেখলে আমি রাত্রে ঘুমাইতে পারি না। চা কিন্তু আইতাছে না, পরে ফোন টোন দিছিলা? আব্বা, ওরে ফোন দিছিলাম, ও আসতে আরো 4 দিন সময় লাগবে। আছে কেমন বাবা, আছে? হ্যাঁ আব্বা, ভালো আছে। আপনার কথা জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন, কি করতেছেন, ঠিক মতো খাইতেছেন কিনা। আমি বললাম যে হ্যাঁ। ভালো। বৌমা, একটা কথা বই, হ্যাঁ আব্বা বলেন। আজকে টিপাটা তো খুব সুন্দর লাগতেছে। আব্বা যে কি বলেন না, প্রতিদিন যে আপনার পায়ে টিপতেছি না, পায়ে একটু আসতেছে তো ব্যালেন্স। না তারপরও মা, আজকে খুব ভালো লাগতেছে আমার, এত সুন্দর লাগতেছে বৌমা। আর তোমারও আজকে খুব সুন্দর লাগতেছে, আকাশের চাঁদের মতো লাগতেছে আমার ফুটফুটি বৌমারে। কি যে বলেন আব্বা? হ্যাঁ? ছি 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 ছি। ছি আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ফোনে এগুলা কি দেখতেছেন? ও বৌমা, ওই একটু ফোনের মতন চলুক, তুমি একটু মজা করে টিপা দাও, তাই আমি মজা পাইতেছি। আব্বা, তারপরও আমি ইদানিং দেখি আপনার ফোনের মধ্যে ওই সমস্ত জিনিস দেখেন। বৌমা, ওইটা না দেখলে আমি রাত্রে ঘুমাইতে পারি না, তাই তৃপ্তি পাই তো, একটু মাঝে মাঝে দেখতে হয়। শুধু খালি ফোনে দেখা কি তৃপ্তি মিটাইবেন, নাকি বাস্তবেও কিছু দেখবেন? বাস্তবে কই পাবো বৌমা,
তুমি যদি একটু খেয়াল রাখতা তাইলে আমি একটু তৃপ্তি মিলাইতাম। আব্বা, আশেপাশে দেখেন, ঠিকই পাইয়া যাইবেন। আশেপাশে আশেপাশে তো তুমি ছাড়া আর কাউরে দেখতাছি না। এই সোজা কথাটা বুঝতে যে আপনার এতক্ষণ সময় লাগলো, সেটা তো বুঝতে পারতাম না। সব কথা কি মানে মুখে বলা যায়, বুঝা নিতে হয়। বৌমা আর একটু উপরে দাও, খুব আরাম লাগতেছে। আব্বা, আল্লাহ, এটা আমি কি দেখলাম আব্বা? আব্বা, টিপতে টিপতে তো ওই যে ওইটা। ওই তো ওইটার লিগে তো আমি এই মোবাইলে এগুলি দেখাই, আব্বা, ওইটার লিগে তো মোবাইলে দেখি। আব্বা, আমি মনে হয় আর থাকা হারলাম না আব্বা। আব্বা, আমি মনে হয় শেষ, আমার মাথা ঘুরাইতেছে আব্বা, আমি এখানে পড়ে যাবো। আসসালামু আলাইকুম। বাংলা ট্রিবিউন থেকে আরেকটি খবর আপনাদের সামনে পড়ে শোনানো হবে এবং খবরটি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলা হবে। তো খবরটি হলো, দুই গেটের মাঝে যাত্রী আটকে পড়ায় মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। ট্রেন ও প্ল্যাটফর্মের গেটের মাঝে দুইজন নারী যাত্রী আটকা পড়ায় কিছু সময়ের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। মেট্রো রেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচল বিলম্ব হয়। রবিবার 5ই জানুয়ারি সকাল 9:30টায় শেওড়াপাড়া স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানান, সকাল 9:31 শেওড়াপাড়া স্টেশন মেট্রো রেল এসে থামলে সেখানে মহিলা বগিতে দুইজন নারী প্ল্যাটফর্ম, গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়ে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব বাংলা ট্রিবিউনকে বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়, এতে দরজা বন্ধ হচ্ছিল না, ফলে 28 মিনিটের মতো মেট্রো রেল চলাচল বিঘ্নিত হয়। এজন্য আমরা যাত্রীদের কাছে দুঃখিত। এই বিষয়ে টেকনিক্যাল টিম আরো ভালো বলতে পারবে। ডিএমটিসিএল এর পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নাসির উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় যাত্রী গেটে আটকে যাওয়ার ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, আমরা দ্রুতই এর সমাধান করেছি। আচ্ছা, আরেকটি ঘটনা হলো, তারেক রহমানের 4 মামলা অব্যাহতি, রায় বহাল। বাংলা ট্রিবিউন রিপোর্ট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলাটি বাতিল করা হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্ট রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রবিবার 5ই জানুয়ারি বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। তারেক রহমানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সাল কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ। এর আগে 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন। মামলা দায়েরের বৈধতা প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদন করা হয়। পরে গত 23শে অক্টোবর বিচারপতি KM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে দেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদন পক্ষে রাষ্ট্র বলেছেন, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। আচ্ছা, আরেকটি খবর আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় এমদাদুল হক কাজল 37 নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার 4ই জানুয়ারি রাত
7টার দিকে বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে দুর্ঘটনা ঘটে। নিহত কাজলের ছোট ভাই মোহাম্মদ জয় বললেন, সন্ধ্যার দিকে জানতে পারি মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কারওয়ান বাজারে যাচ্ছিলেন। বিজয় সরণি এলাকার জন্য একটি মোটরসাইকেল যাচ্ছিলেন। অন্য একটি মোটরসাইকেল ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে বক্ষব্যাধি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বললেন, তার ভাই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। তাদের বাড়ি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সরবকাঠি গ্রামে। বাবার নাম মৃত মোহাম্মদ সৈয়দ। বর্তমানে মিরপুর 6 নম্বর সেকশনের রোড সি ব্লকের 1 নম্বর রোডে তার ভাই থাকেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, রাতে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আচ্ছা, আরেকটি খবর আপনাদের সামনে পরিবেশন আছে, সেটা সাতপন্থী নেতা সফিউল্লাহ গ্রেফতার। টঙ্গী ইজতেমার ময়দানে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদের অনুসারী শীর্ষ নেতা শফিউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তাবলিগ সাথী হত্যা মামলার 9 নম্বর আসামি। শনিবার 4 জানুয়ারি রাতে শরীয়তপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বললেন, টঙ্গী পশ্চিম থানার পুলিশ শরীয়তপুর জেলা সদর থানার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। পরে তাকে টঙ্গী থানা নিয়ে আসেন। পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে শনিবার রাত 9:15টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে টঙ্গী থানায় নিয়ে আসা হচ্ছে। এদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে তাবলিগ জামাত বাংলাদেশ সুয়ারি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রহমান। আচ্ছা, আরেকটি সংবাদ আপনাদের সামনে পরিবেশন আছে, সেটা 43তম বিসিএস এ বাদ পড়াদের অধিকাংশ হিন্দু। 43তম বিসিএস এ নতুন প্রজ্ঞাপনে বাদ পড়াদের সবাই কিন্তু অধিকাংশই হিন্দু বলে দাবি করে ভারতীয় গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্কেরা। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বিষয়টি যাচাই বাছাই করে বলা হয়েছে, প্রতিবেদনটির দাবি অসত্য ও বিভ্রান্তিকর। 43তম বিসিএস এ 2064 জনকে নিয়োগ দেয় 2024 সালের 15ই অক্টোবর এবারে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে পরবর্তীকালে জনপ্রশাসন মন্ত্রণালয় 15 অক্টোবর 2024 তারিখের প্রজ্ঞাপনটি বাতিল পূর্বক 1896 জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করে। 2024 সালের 30 ডিসেম্বরে নতুন করে প্রজ্ঞাপন জারি করে। এক্ষেত্রে আপাত দৃষ্টিতে 15 অক্টোবর প্রকাশিত পুরনো প্রজ্ঞাপনের তুলনায় নতুন করে প্রকাশ করা প্রজ্ঞাপনে 168 জনকে বাদ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রচার করা হয়, বিসিএস এর তালিকায় 168 জন হিন্দু প্রার্থীর নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া বাদ পড়াদের অধিকাংশই হিন্দু বা সংখ্যালঘু দাবিতে ও সংবাদ প্রকাশ করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, 43তম বিসিএস এর নতুন প্রজ্ঞাপনে বাদ পড়া 168 জনের সবাই কিন্তু অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী। শীর্ষক দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে প্রথম প্রজ্ঞাপনে নাম থাকা এমন 209 জনকে নতুন প্রজ্ঞাপনটিতে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে অত্যন্ত 120 জনই বা অধিকাংশই অন্তত 57% ইসলাম ধর্মাবলম্বী। একই সাথে প্রথম প্রজ্ঞাপনটিতে বাদ পড়া এমন প্রায় 41 জনকে নতুন করে যোগ করা হয়েছে, যার মধ্যে প্রায় 5 জন হিন্দু বা সংখ্যালঘু রয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত বছরের 15ই অক্টোবর প্রথম দফায় 99 জনকে বাদ দিয়ে 43তম বিসিএস এ 264 জন প্রার্থীর অনুকূলে নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে পরবর্তীতে ওই প্রজ্ঞাপনটি বাতিল করে 2024 সালের গত 30 ডিসেম্বর নতুন করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যেখানে 1896 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত 2রা জানুয়ারি প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, 43তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারের নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে 2163 জন প্রার্থীকে মনোনীত করে 2024 সালের 5ই জানুয়ারি সুপারিশ প্রেরণ করে। বিসিএস রিকমেন্ডেশন রুলস 1981 এর রুলসের বিধান মোতাবেক বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং সংশ্লিষ্ট জেলার প্রশাসকদের মাধ্যমে প্রার্থীগণের প্রাক চরিত্র যাচাই বাছাই করে সুপারিশকৃত 2163 জন প্রার্থীর মধ্যে হতে স্বাস্থ্য পরীক্ষা অনুপস্থিত 40 জন এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে 59 জন, মোট 99 জন বাদ দিয়ে অবশিষ্ট 2064 জন প্রার্থীর অনুকূলে 2024 সালের 15 অক্টোবর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়। তো বন্ধুরা, বাংলা ট্রিবিউন থেকে আপনাদেরকে কিছু সংবাদ পড়ে শোনালাম। এই সংবাদগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। সামনে আপনাদের জন্য এরকম নতুন নতুন আরো সংবাদ নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ মতো আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।